বিভিন্নভাবে আমাদের পৃথিবী বদলে যাচ্ছে, বাড়ছে তাপমাত্রা, মানুষের কর্মকাণ্ডের সঙ্গে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিস্থিতিকে তা আরোই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের সঙ্গে আমাদের শুধুমাত্র প্রচেষ্টা বাড়ালেই চলবে না, এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে চলাও শিখতে হবে। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে বিদ্যুৎ চালিত রিক্সা শুধুমাত্র শহুরে বাসিন্দাদের যাতায়াতকেই সহজ করছে না, ভারতকে জলবায়ু পরিবর্তনের লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়তা দিচ্ছে। তাছাড়া রাসায়নিক সারের ব্যবহারে সামুদ্রিক পরিবেশের ক্ষতি হচ্ছে, প্রাণ হারাচ্ছে ডেনমার্কের উপকূল। সেখানে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? তবে শুরু করা যাক লাদাখ থেকে। তীব্র জল সংকটে ভুগছেন হিমালয় বেষ্টিত এই অঞ্চলের কৃষকেরা। জলের জন্য তারা হিমবাহের ওপরে নির্ভরশীল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় হিমবাহ সংকুচিত হচ্ছে, ফলে জলের প্রবাহ কমছে। এই সমস্যার সমাধানে প্রথাগত কৌশলের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটাচ্ছেন স্থানীয়রা। পাহাড় বেয়ে জল বইতে শুরু করেছে। সোনম ও তার স্ত্রী সেই জল নিজেদের জমিতে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। তারা জমিতে মোটর লাগাবেন। কৃষিকাজ তাদের জন্য দিন দিনই কঠিন হয়ে উঠছে। আমরা গত 70 বছর ধরে কৃষিকাজ করি, কিন্তু এখন তা অনেক কঠিন হয়ে গিয়েছে। আগে পরিস্থিতি ভালো ছিল, জল থাকতো, বরফ থাকতো, আবহাওয়া ভালো ছিল, সময় মতো আমরা চাষ করতে পারতাম। যতটুকু জল পাওয়া যায় সেটুকুই সমবন্টন করেন তার হিতের বাসিন্দারা। গ্রামটির অবস্থান ভারতের সর্ব উত্তরে লাদাখে। শীতল এই মরুভূমির বিস্তৃতি 90 লাখ হেক্টরের বেশি এলাকা জুড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতার লাদাখ অঞ্চলে 2 লাখের বেশি লোকের বসবাস। তাদের বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল। কয়েক হাজার বছর ধরে এখানকার চাষ ব্যবস্থা হিমবাহের জলের উপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। তাতে বিপদে পড়ছেন কৃষকেরা। আগামী বছরগুলোতে জলের অভাবে এখানে চাষ করা অনেক কঠিন হয়ে পড়বে। এই বছর আবহাওয়া ভীষণ খারাপ যাচ্ছে, সময় মতো কখনোই জল পাওয়া যাচ্ছে না। ইঞ্জিনিয়ারদের একটি দল পর্যবেক্ষণে এসেছেন। তারা সেকমল নামের স্থানীয় একটি এনজিওতে আছেন। লাদাখের মানুষের টেকসই ভবিষ্যতের জন্য কাজ করছে এনজিওটি। গ্রীষ্মের জলের প্রবাহ নিশ্চিত করতে ইঞ্জিনিয়াররা বৌদ্ধ মন্দিরের আদলে বরফের স্তূপ তৈরি করেছেন। কৃত্রিমভাবে তৈরি এই হিমবাহ শীতের সময় পর্বত থেকে নেমে আসা জলের কিছুটা ধরে রাখে। গ্রীষ্মে সেই জল বাসিন্দারা ব্যবহার করেন। एग्रीकल्चर प्रैक्टिसेस नहीं होता है क्योंकि बहुत ठंड होता है, तो एग्रीकल्चर यहाँ पे তখনই জলের দরকার পড়ে। तो जो विंटर का जो पानी है वो সিন্ধু নদ দিয়ে তা পাকিস্তানে প্রবাহিত হয় এবং সমুদ্রে মিশে। জল সংরক্ষণের জন্য আমরা একটি কৃত্রিম হিমবাহ বানিয়েছি। बचाने के लिए एक आर्टिफिशियल ग्लेशियर बनाते। প্রথমে কাঠের একটি কাঠামো তৈরি করা হয়। শীতে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে পর্বতের জলকে জায়গা মতো আনা হয়। চাপের তারতম্যের কারণে জল উপরের দিকে উঠে আসে। শীতকালে বাতাসে তাপমাত্রা থাকে -20 ডিগ্রি সেলসিয়াস। জল জমে সেটি এমন কৌণিক আকার ধারণ করে। কয়েকশো কিলোমিটার দূরের গ্রাম লেকসে, সেখানকার মানুষও একই লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্রীষ্মে সেখানে মাত্র 50 মিলিমিটার বৃষ্টি হয়। তবে পরিবর্তন আসছে। স্কালজাং ইয়াংচেন শুকনো পালং শাক দিয়ে স্যুপ বানাচ্ছেন। তিনি ও তার স্বামী নিজেরাই পালং চাষ করেন। আগে তারা শুধু আলু চাষ করতেন। আমরা বেগুন, লঙ্কা, পালং শাক, গোলমরিচ চাষ করি। শীতকালের জন্য সেগুলো শুকিয়ে রাখি। জমির চাষ পদ্ধতিও তারা বদলে ফেলেছেন। জমি থেকে পরিষ্কার করা আগাছা তারা জমিতেই ফেলে রাখেন। এতে মাটি আগের চেয়ে ভালোভাবে বৃষ্টির জল ধরে রাখতে পারে, দ্রুত বাষ্পীভূত হয়ে যায় না। এই পদ্ধতি তারা শিখেছেন জিগমেত ইয়াংচেনের কাছ থেকে। লেহ শহরের একটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী তিনি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানুষকে মানিয়ে নিতে সহায়তা করেন তিনি। আমরা বিজ্ঞানীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি।
আপনি তাদের কাছে গেলে দেখতে পাবেন কৃষকেরা তাদের কাজের পদ্ধতি বদলাতে শুরু করেছে। কেসারের কাছে একটি গ্রামে স্থানীয় নারীদের টেকসই জীবিকার ব্যবস্থার চেষ্টা করছেন তিনি। এজন্য তিনি গ্রিন হাউস বানানোর উদ্যোগ নেন, যার একটি এখন 16টি পরিবার ব্যবহার করে। সৌরশক্তি থেকে প্রয়োজনীয় বিদ্যুতের যোগান আসে। এর অর্থায়ন সম্ভব হয়েছে সরকারের একটি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে। আমরা এখানে সম্মিলিতভাবে সবজি ফলাই, ফলে আমাদের প্রয়োজনীয় সব ধরনের সবজি চাষই সম্ভব হয়। দূরের বাজার থেকে আর কিছু কেনার প্রয়োজন পড়ে না। এই নারীরা ওয়ার্কশপের মাধ্যমে কৃষিকাজের আদ্যোপান্ত জেনেছেন। জিগমেত ইয়াংচেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে নতুন শস্য রোপণের খরচ মেটান। এখন এখানে সবকিছুই ফলে। 5000 মিটারের উচ্চতায় আমরা মাশরুম, স্ট্রবেরি, তরমুজ, টমেটো সবই ফলাই। -17 ডিগ্রিতেও আমরা মাশরুম চাষ করছি। এখানে কোনো কিছু ফলে না এখন তা কেউ বলতে পারবে না, আর এটা সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারের কারণে। লাদাখের মানুষের জন্য জলবায়ু পরিবর্তন বড় এক বাধা হয়ে এসেছে। পর্যাপ্ত ফসল ফলানো সম্ভব হলেই কেবল হিমালয়ের এই পার্বত্য অঞ্চলে টিকে থাকতে পারবেন তারা। আমাদের পরিবেশ বা বাস্তু সংস্থানের জন্য বনভূমি বা অরণ্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তবে 2000 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ভারতবর্ষে 23 লাখ হেক্টর বনভূমি উজাড় হয়ে গেছে। এবং এই সমস্যা শুধুমাত্র আমাদের দেশে নয়, জার্মানিতেও বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে ভালো খবরও আছে। জার্মানির বনভূমিগুলো বেশিরভাগ দেখতে এমনই ছিল, যা এখন দেখতে এমন। মাত্র 3-4 বছরে কয়েক যুগ বয়সী বন পুরোপুরি পাল্টে গেছে। জার্মানির বিভিন্ন অঞ্চল, ইউরোপ এবং উত্তর আমেরিকাতেও একই ঘটনা ঘটছে। But this isn't your typical "the planet is dying" story. This could actually be good news. বোঝার জন্য পেছনে যাওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা। চারদিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ। সবকিছু নতুন করে গড়তে হবে। যৌথ বাহিনী জার্মানির একত্রীকরণ চাইলেও তা ভেঙে যায়। জার্মানিকে বিভিন্ন বস্তুর বিনিময়ে যুদ্ধের দায় মেটাতে বলা হয়, যেমন কাঠ। এর পরিমাণ ছিল বিশাল, কোনো কোনো হিসাবে তা জার্মানির 10% বনভূমির সমান। এরপর জার্মানির চাহিদা মেটাতে নতুন করে বন গড়ার প্রয়োজন হয়। এজন্য কোন ধরনের গাছ বেছে নেওয়া হলো? মূলত স্প্রুস। সে সময় একে ভালো সিদ্ধান্ত বলে মনে করা হয়েছিল। কেন তা জানতে যাচ্ছি মধ্য জার্মানির থুরিঙ্গিয়ার বনরক্ষক ফানি হুর্টিসের কাছে। Die Fichte ist schnellwüchsig, sie bringt ein häufig gerades und qualitativ hochwertiges Holz, was sich dann eben auch gut durch die Sägewerke verarbeiten lässt, zu Möbeln, zu Fußböden, fürs Papier etc. Also sie ist eigentlich sehr weiträumig einsetzbar. আর সে কারণে এই গাছ খুবই আকর্ষণীয়। জার্মানির বনকর্মীরা তা বিস্তৃতভাবে রোপণ করেছেন। খারাপভাবে বেড়ে ওঠায় অল্প জায়গায় দ্রুত বেড়ে উঠতে পারে সেগুলো। জার্মানিতে স্প্রুস সবচেয়ে সহজলভ্য গাছ। বনগুলোর 1/4 এই গাছের দেখা মেলে। বিশ্বজুড়ে বনভূমি অস্তিত্বের সংকটে। খরা, আগুন, ঝড় থেকে শুরু করে নানা কারণে বাস্তুসংস্থানের এই ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। জার্মানিরও তার ব্যতিক্রম নয়। গ্রীষ্ম দীর্ঘায়িত হওয়ায় গাছ শুকিয়ে যাচ্ছে, জল সংকটে পড়ছে। স্প্রুস গাছের তুলনামূলক বেশি জলের প্রয়োজন পড়ে, কারণ তাদের শিকড় মাটির গভীর থেকে জল টেনে নেয়ার উপযোগী নয়। এটি মানুষ বা গাছেদের জন্য ভালো খবর না হলেও ক্ষুদ্র এই প্রাণীদের জন্য ভালো। বার্ড বিটল বা বাকুল পোকা। জার্মানি ও ইউরোপের জঙ্গলগুলোতে ক্ষুদ্র এই পোকার অস্তিত্ব দেখা যায়। গাছের বাকুল এদের পছন্দ। গাছে গর্ত করে এরা বাসা বাঁধে এবং সঙ্গী আকৃষ্ট করতে ফেরোমোনস নিঃসরণ করে। সেখানে তারা ডিম পাড়ে। স্বাস্থ্যবান বৃক্ষ রজন নিঃসরণের মাধ্যমে পোকা থেকে নিজেকে রক্ষার চেষ্টা করে। কিন্তু
তৃষ্ণার্ত দুর্বল গাছের পক্ষে তা সম্ভব হয় না, আর তাই পোকাদের জন্য এখন সুসময়। Also vor 5 Jahren war die Fläche noch voll bewaldet. Wenn wir jetzt heute hier stehen und die Fläche ist vielleicht letztes Jahr befallen gewesen, kann durchaus dieses Jahr diese Fläche innerhalb von weniger Wochen auch noch befallen sein. গাছের পুষ্টি আর জল সরবরাহের ব্যবস্থাকে এই পোকা নষ্ট করে দেয়। গোটা ইউরোপে তারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। গরম যত বেশি পড়বে তত বেশি পোকার প্রজনন হবে। পুরো মাত্রায় সংক্রমণ ঘটলে কি হতে পারে তা দেখতে আমরা পাড়ি জমিয়েছি হার্টস ন্যাশনাল পার্কে। এখানে 90% স্প্রুস গাছ মারা পড়েছে। বার্ক বিটল সেখানে হানা দিয়েছে, গাছ সাবার করে সরে পড়েছে। এলাকাটি এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। আমরা হার্টস ন্যাশনাল পার্কের প্রধান রোল্যান্ড পিচের সাথে দেখা করেছি। স্প্রুস গাছের সবচেয়ে বেশি ঘনত্ব থাকা এই এলাকাটি ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে, কিন্তু পিচ সহ অন্য অনেকের কাছে তা কোনো দুর্যোগ নয়। বার্ক পোকাকে তিনি ক্ষতিকারক নয় বরং আশীর্বাদ বলে মনে করেন। Die Frage ist ja, was passiert hier? Und was hier passiert, die Eulenfichten sind weg, ja. Und hier kommt jetzt der Wald, der hier hingehört. Wenn das grün ist und Sie sehen, was hier für eine Kraft, was für ein Leben drin, finde ich das schön. Ich finde das hier super toll und super spannend. বনের একটি অংশের গাছ কেটে ফেলা হয়েছে যাতে পোকা পাশের বনে সহজে ছড়িয়ে পড়তে না পারে। ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ প্রকৃতিকে প্রকৃতির মতো রাখতে চান, তাই পোকা দমনে তারা উদ্যোগ নেয়নি। ন্যাশনাল পার্কের এক একটি অংশের চিত্র এক এক রকম। কোথাও গাছ আপনা থেকে বেড়ে উঠেছে, আবার কোথাও গাছ বেড়ে উঠতে মানুষের ভূমিকার প্রয়োজন পড়ছে, যাতে স্প্রুসের জায়গায় আরও স্থানীয় উদ্ভিদ বেড়ে উঠতে পারে। এটি শুধু একটি দিক। সংরক্ষিত এলাকা হওয়ায় ন্যাশনাল পার্ককে আর কাঠ উৎপাদনের জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু জার্মানির মোট বনভূমির মাত্র 3% এমন সংরক্ষিত। বাকিগুলোর কিছু সরকারি, কিছু কাঠ উৎপাদনের জন্য বেসরকারিভাবে নিয়ন্ত্রিত। টেকসই নির্মাণ সামগ্রী হিসেবে কাঠের চাহিদা সামনে আরও বাড়বে। জার্মানির থুরিঙ্গিয়ার বনরক্ষকরা পাকল পোকার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। সংক্রমণ ঘটছে কিনা তা নিয়মিতভাবে তারা পরীক্ষা করে দেখছেন। তেমন গাছ পেলে সেটি তারা আলাদা করে চিহ্নিত করে রাখেন। পোকার বিস্তার রোধে যত দ্রুত সম্ভব সেই গাছ তারা কেটে ফেলেন। বিস্তৃত এলাকা জুড়ে এমন গাছ কেটে ফেলা হয়েছে। আবারও যাতে একই ঘটনা না ঘটে সেজন্য একটি গাছের উপর নির্ভর না করে বৈচিত্র্যময় গাছের প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। Bei Aktien im Portfolio versucht man ja auch zu streuen, um nicht zu rutschen. Und genauso was versuchen wir im Mischwald auch. বিজ্ঞানী নিকো ফ্রিশবিয়ার ভবিষ্যতের বন খোঁজার চেষ্টা চালাচ্ছেন। সেগুলো কেমন হতে পারে সেই ধারণা পাওয়া যায়। প্রথমটি বীজ ও সিকামোর নিম্নভূমিতে মানিয়ে নেওয়ার মতো গাছ। এদের শেকড় মাটির গভীরে পৌঁছায়, তাই কম জলেও টিকে থাকে। দ্বিতীয়টি উত্তর আমেরিকার গাছ ডগলাস ফার, যা উচ্চ তাপ আর খরা সামলাতে পারে। আপাতত এই গাছগুলো ভালো সমাধান মনে হলেও পৃথিবী অনবরত উষ্ণ হয়ে ওঠার প্রেক্ষিতে পুরনো গাছের সাথে মিশ্রণ ঘটানোর প্রয়োজন পড়তে পারে। কোনটি উপযুক্ত তা নির্ধারণে থুরিঙ্গিয়া বন বিভাগ 10 বছরের বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। Also es ist aufwendiger, schon mal, weil man sich mit mehreren Baumarten und Mischbeständen beschäftigen muss. Die Bäume haben ein unterschiedliches Risiko, die haben unterschiedliche Kosten. Also es ist tatsächlich aufwendiger bis hin zur Vermarktung von Holz oder anderen Produkten. Aber aus unserer Sicht lohnt es sich, weil man eben das Risiko reduziert. Also man hat vielleicht mehr Ausgaben und einen geringeren Ertrag, der kommt aber weniger risikobehaftet tatsächlich beim Waldbesitzer an. এই বন আর ন্যাশনাল পার্কের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় ভবিষ্যতের ইউরোপীয় আন্তর্জাতিক বন দেখতে কেমন হবে।
es ist ja jetzt auch eine Chance, diesen Klimawandel oder den Waldumbau, den wir eigentlich sehr langsam einleiten, sonst eben etwas zügiger voranzubringen. Das ist aus dem Aspekt Klimakrise, Widerstandsfähigkeit gut. Das ist für die Artenvielfalt gut. এই দৃশ্য বেদনাদায়ক হলেও এর মধ্যে সেখানে নতুন বন গড়ে উঠতে শুরু করেছে, যে বন টিকে থাকার ক্ষেত্রে আগের চেয়েও বেশি শক্তিশালী হবে, জলবায়ু পরিবর্তন বা যে কোনো সংকট মোকাবিলায় সক্ষম হবে। এবার ফেরা যাক ভারতে। ইতিমধ্যে নিশ্চয়ই আপনি ব্যাটারি চালিত রিকশায় চড়েছেন। বেশ কয়েক বছরের মধ্যেই এই 3 চাকার যানটি আমাদের শহরে নতুন বাহন হয়ে উঠেছে এবং শুধুমাত্র কলকাতাতে বা দিল্লিতে নয়, ভারতের বিভিন্ন শহরেই এখন এই যানটির দেখা মিলছে। ব্যাটারি চালিত রিকশা যে শুধুমাত্র চালক বা যাত্রীর জন্য সুবিধাজনক তাই কিন্তু নয়। ভারতে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জনেও ভূমিকা রাখছে এই যানটি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে যানটির ব্যাটারি বিনোদ সাইয়ের সিটের নিচে। বিদ্যুৎ চালিত রিকশাটি তার অমূল্য সম্পদ। আমি রিকশাটি পরিষ্কার করছি, কারণ আমার জন্য এটাই লক্ষ্মী। এর মাধ্যমে আমি রোজগার করি, ঠিকঠাক না রাখলে কি করে হবে? ডিজেল চালিত যানের পরিবর্তে অনেকেই এখন ইলেকট্রিক যান বেছে নিচ্ছেন। ভারতের শহরগুলোতে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের হিসাবে 2050 সাল নাগাদ শহরে যানবাহনের সংখ্যা দ্বিগুণ হবে। এখনো 2 ও 3 চাকার কয়েক লাখ ডিজেল চালিত যান ভারতের রাস্তায় চলাচল করে। তবে বৈদ্যুতিক যানের বাজারও বড় হচ্ছে। এর মধ্যে 2 চাকার বৈদ্যুতিক যান বছরে 30% হারে বাড়ছে। এই বৃদ্ধির ক্ষেত্রে আমি 3টি কারণ দেখছি। প্রথমত, ভারতের জলবায়ু প্রতিশ্রুতি এবং সরকারের নীতির কারণে কম্বাসশন ইঞ্জিন চালিত যান থেকে বৈদ্যুতিক যানের এই রূপান্তর ঘটছে। দ্বিতীয় কারণ অনেকটাই আর্থিক, আর তৃতীয়টি ভারতের স্টার্টআপগুলো। And the third is the startups in India which really started making these electric বৈদ্যুতিক যান উৎপাদনে যেভাবে আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে, আমি বলবো অনেকটা সে কারণেই এর যাত্রা শুরু হয়েছে। I would say in a certain sense. মডেলটি বেশ সরল। এর ব্যাটারি আকারে ছোট এবং তুলনামূলক কম দীর্ঘস্থায়ী, কিন্তু অশোকের মতো চালকের জন্য তা সাধ্যের মধ্যে। फोर व्हीलर 1 লিটার তেলে 20 কিলো যাওয়া যায়। 1 লিটার में मिनिमम वो 20 किलोमीटर चलेगी। আর এই ক্ষেত্রে 50-60 টাকাতে 100 কিলো যাওয়া যায়। 50 से 60 रुपए का खर्चा आता है इसका, ये 100 किलोमीटर चलेगी। নতুন ইলেকট্রিক রিকশা কিনতে এসেছেন তিনি। বিদ্যুৎ চালিত যানের ব্যবহার বাড়াতে বিপুল বিনিয়োগ করছে সরকার। ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের জন্যই আছে ভর্তুকি ও প্রণোদনা। শুরুতে এমন একটি যানের দাম পড়তো $3000 মতো, এখন $950 টাকার ভর্তুকি বাদ দিয়ে দাম 1500 বা এর আশেপাশে। সেদিক থেকে এটি গ্যাসোলিনে চলা কারের চেয়েও সস্তা। ক্রেতাদের জন্যও তা নতুন এক অভিজ্ঞতা। চলো বৈদ্যুতিক রিকশা বেশ উপকারী, যে কোনো জায়গায় নেই, পেট্রোল লাগে না, ধোঁয়াও হয় না। সবখানে যেতে পারি আমি। সন্তানকে স্কুলে নিয়ে যাই, সবজি কিনতে যাই, দাদার বাসায় যাই, যে কোনো জায়গায় আমি যেতে পারি। আর কি, এতে খরচও কম হয়। অশোক রিকশা নিয়ে পরীক্ষামূলক চালনায় বেরিয়েছেন। এর দাম কম, কিন্তু আয় বেশি হয়, আবার খরচও কম পড়ে, যে কারণে একজন চালক একদিনে 1000 থেকে 1200 টাকা অনায়াসে আয় করতে পারে। সে কারণেই নতুন আরেকটি রিকশা কিনতে চান তিনি। এই সংস্থাটি মাসে 200টি রিকশা বিক্রি করছে, নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। इंडिया के अंदर जैसे 10 বছর ধরে এই ব্যবসায় আছি এবং ভালো প্রবৃদ্ধি পাচ্ছি, কিন্তু কোভিড পরবর্তী শেষ 2 বছরে অনেক বেশি প্রবৃদ্ধি হয়েছে। বৈদ্যুতিক যানের প্রতি মানুষের মনোভাবের পরিবর্তন হয়েছে। ভবিষ্যতেও ভালো সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমন কয়েকশো সংস্থার হাত ধরে ভারতের বৈদ্যুতিক যানের বাজার এগিয়ে চলছে। বিনোদের মতো অনেকেই জীবিকার জন্য ইলেকট্রিক রিকশা বেছে নিচ্ছেন এবং দূষণ কমাতে সহায়তা করছেন।
শস্যের উৎপাদন বাড়াতে আমরা সার ব্যবহার করি, কিন্তু এর ফলে সামুদ্রিক পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে। গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি বছর 50 লক্ষ টন সার উপকূলীয় রেখাকে দূষিত করছে এবং এই একই সমস্যায় রয়েছে ডেনমার্কও। এর ফলে বাল্টিক সাগরে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে। অনিন্দ সুন্দর প্রকৃতির কারণে বাল্টিক সাগর উত্তর ইউরোপের অন্যতম পর্যটন গন্তব্য। উপকূলবর্তী ভাইলা ফিয়র্ড ডেনমার্কের অন্যতম ব্যয়বহুল। উপর থেকে দেখার এই সৌন্দর্যই এর পুরো চিত্র। প্রতি সপ্তাহে মাছ ধরতে গিয়ে জেলে লাসে মিকেলসেন ফিয়র্ডের সংকটাপন্ন চিত্র দেখতে পান। নিচের শৈবালের কারণে জলের উপরিভাগ ক্রমশ ধূসর হয়ে যাচ্ছে। পর্যাপ্ত আলো আর অক্সিজেনের অভাবে ভুগছে তলদেশের জলজ উদ্ভিদ আর প্রাণীরা। বিজ্ঞানীদের তোলা ছবিতে ফিয়র্ডের প্রাণহীন তলদেশের পরিস্থিতি দেখা যাচ্ছে। আগে সেখানটায় নানা জাতের মাছের বিচরণ ছিল। মিকেলসেনের মতো জেলেদের কাছে তা ছিল মাছ ধরার স্বর্গ, কিন্তু এখন সেখানে আর কোনো মাছ নেই। 500 বছর ধরে তিনি এই সমুদ্রকে চেনেন। চাকরি থেকে অবসরের পর মাছ ধরে রোজগারের আশা করেছিলেন, কিন্তু নৌকা নিয়ে সমুদ্রে যাওয়া এখন আর মোটেও লাভজনক নয় তার জন্য। কেউ কিছু করছে না, এতে আমি ভীষণ ক্ষুব্ধ ও হতাশ। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা একে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। মিকেলসেন এজন্য ডেনমার্কের কৃষকদের দায়ী বলে মনে করেন। মাত্র 60 লাখ বাসিন্দার ডেনমার্কে গরু আর শূকরের সংখ্যা তার দ্বিগুণ। অনেক কৃষক তাদের জমিতে যে সার ব্যবহার করেন তা শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে মেশে। ক্রিস্টিয়ান আরেল মেডসেনের খামারটি ফিয়র্ড থেকে কয়েক কিলোমিটার দূরে। জমিতে রাসায়নিক সারের ব্যবহার তিনি এরই মধ্যে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনেছেন বলে জানান। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ব্যবহার করে তিনি ঠিক করেন কোন জমিতে সার ব্যবহার করবেন, কোনটিতে নয়। তবে রাসায়নিক সারের ব্যবহার পুরোপুরি ছেড়ে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন। আমরা নাইট্রোজেনের ব্যবহার কমিয়েছি, এর চেয়ে বেশি করা সম্ভব নয়। কৃষক হিসেবে যতটুকু কম ব্যবহার করা যায় আমরা এখন সেই পর্যায়ে রয়েছি। এছাড়া শস্য উৎপাদন সম্ভব নয় বলে জানালেন এই কৃষক। সারের ব্যবহার কমিয়ে ফেলায় জমির অবশিষ্ট উর্বরতার উপরই এখন গাছেদের নির্ভর করতে হচ্ছে। ম্যাটসফিল্ডস ও খ্রিস্টানসেন এই সমস্যার কথা জানেন। তিনি ভাইলে ফিয়র্ডের প্রকৃতি পুনরুদ্ধারের একটি প্রকল্পের দেখভাল করেন। ভাইলে ফিয়র্ডে নির্গমন হওয়া 80% নিউট্রিয়েন্টের উৎস হল কৃষি। 10% আসে নগরের বর্জ্য জল থেকে, সম্ভবত 10% মাছ ধরা থেকে। এখানে আমরা ধারণা পেতে পারি কোথায় আমাদের মনোযোগ দিতে হবে। নাইট্রেটের কারণে প্রচুর পরিমাণে অ্যালগায় জন্মাতে শুরু করে। ফিয়র্ডের সব কিছুকে তারা ঢেকে ফেলে, এমনকি আলো আসতে বাধা দিয়ে সামুদ্রিক ইলগ্রাসকেও মেরে ফেলে। বাল্টিক সমুদ্রের উপকূল জুড়ে বাস্তু সংস্থানের ক্ষেত্রে ইলগ্রাসের ভূমিকা গুরুত্বপূর্ণ। অক্সিজেন সরবরাহের পাশাপাশি ছোট ছোট মাছেদের জন্য এরা আদর্শ পরিবেশ গড়ে তোলে। আর সে কারণে খ্রিস্টানসেন ও তার দল ভাইলে ফিয়র্ডে ইলগ্রাসের নতুন স্তর গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এই পুনরুদ্ধার প্রকল্পটি বেশ জটিল। কৃত্রিমভাবে প্রবাল প্রাচীর আর শামুকের খামার গড়ে তোলা হয়েছে। নীল শামুক ময়লা জলকে পরিষ্কার করে, এতে সূর্যের আলো জলের গভীরে পৌঁছায়, নতুন ইলগ্রাস জন্মায় ও অক্সিজেন সরবরাহ করে। কিন্তু সমুদ্রে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট মিশে গেলে অ্যালগাই ফিরে আসে, নাজুক ভারসাম্যটি তখন ভেঙে পড়ে। এই প্রকল্পের ব্যবস্থাপকদের জন্য চিন্তা শুধু ভাইলে ফিয়র্ড নিয়েই নয়। আমরা একটা চূড়ান্ত সীমায় রয়েছি। গত 5 বছরে এই ব্যবস্থাটি ধসে পড়েছে। এটা সূচনা মাত্র। আমরা গোটা বাল্টিকে এই পরিস্থিতি দেখতে পাবো। উপকূল বরাবর সমুদ্রের বাস্তুতন্ত্র হুমকিতে পড়েছে। ভাইলে ফিয়র্ডে জাল ফেলে এখন কাঁকড়া ছাড়া আর কিছুই পান না মিকেলসেন।
প্রাকৃতিক শত্রু না থাকায় এদের সংখ্যা বিপুলভাবে বেড়ে গেছে, ধ্বংস করছে ইলগ্রাস, শামুক আর ছোট মাছকে। মিকেলসেনের আশা সবাই তাদের দায়িত্ব পালনের মাধ্যমে ফিওর্ডকে রক্ষা করবে, কারণ এই সমস্যা গোটা বাল্টিক উপকূলের জন্যই হুমকি হয়ে উঠছে। আমাদের মাছ ধরা বা চাষের পদ্ধতি থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থার দ্রুত পরিবর্তন দরকার, যার ফলে এই পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। আপনার আশেপাশেও কি অভিযোজনের এমন কোনো উদাহরণ রয়েছে? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।